সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ধন্যবাদ। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। ঢাকায় ওপেন হচ্ছে তুরস্কের অস্ত্র কারখানা, বিনিয়োগ 7,000 থেকে 1,000 কোটি টাকা। চীনা সামরিক শিল্পে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে ভারত, চীন, পাকিস্তান ও মায়ানমার নিজেদের অস্ত্র উৎপাদনে ভিন্ন মতায় সক্ষমতা অর্জন করেছে। প্রত্যেকেরই নিজেদেরই আছে অস্ত্র তৈরির কারখানা। ভারত দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা শিল্পে সারনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করে আসছে। দেশটির DRDO এবং HAL এর মতো সংস্থাগুলো যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার সিস্টেম সহ বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরি করে। অগ্নি ও পৃথি সিরিজের ব্যালিস্টিক মিসাইল, অর্জুন মেইন ব্যাটল ট্যাঙ্ক, তেজস লাইট কম্ব্যাট এয়ারক্রাফট, INS AS রাইফেল, আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, নাগ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং হিরন ও রুস্তেমের মতো ড্রোন এর মধ্যে অন্যতম। চীন বিশ্বে অন্যতম বৃহৎ অস্ত্র উৎপাদক দেশ, যাদের প্রযুক্তি রাশিয়া আমেরিকার সমকক্ষ। তারা JF-7, J-10 ও Z-20 যুদ্ধবিমান, ডংফেং সিরিজের ব্যালিস্টিক মিসাইল, টাইপ 99 ট্যাঙ্ক, SQ-99 এয়ার ডিফেন্স সিস্টেম, উইংলং ও CH সিরিজের ড্রোন সহ সাবমেরিন, রাডার ও স্যাটেলাইট জ্যামার উৎপাদন করে থাকে। পাকিস্তান ও চীনের সহায়তায় নিজস্ব সামরিক সক্ষমতা গড়ে তুলছে, যেমন JF-7 থান্ডার যুদ্ধবিমান, আল খালিদ ট্যাঙ্ক, শাহিন ও গৌরী মিসাইল, POF এর তৈরি ছোট অস্ত্র এবং গোলাবারুদ, রকেট লঞ্চার ও মর্টার। অন্যদিকে মায়ানমার প্রযুক্তিগতভাবে কিছুটা পিছিয়ে থাকলেও চীন ও রাশিয়ার সহায়তায় ছোট অস্ত্র, কিছু ট্যাঙ্ক, সাজোয়া যান, লাইক, আর্টিলারি এবং UAV নির্মাণের প্রাথমিক উদ্যোগ নিয়েছে। যদি পাকিস্তান চীনের সাথে হাত মিলিয়ে অস্ত্র তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশ তুরস্কের সাথে মিলে কেন নিজস্ব অস্ত্র তৈরির কারখানা তৈরি করতে পারবে না? এই প্রেক্ষাপটে তুরস্কের MKE ও অন্যান্য প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় বাংলাদেশও নিজস্ব অস্ত্র উৎপাদনে সক্ষম হতে পারে। এতে আধুনিক ছোট অস্ত্র যেমন অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, সাবমেশিন গান তৈরি করা সম্ভব হবে। সাথে থাকবে 5.56 এবং 7.62 mm গোলাবারুদ, মর্টার্সের হ্যান্ড গ্রেনেড উৎপাদনের সুযোগ। এছাড়া বোরান 105 mm হাউটজারের মতো লাইটওয়েট আর্টিলারি, TRG-230 ও TRG-300 রকেট সিস্টেম, সেলফ প্রোপেলড হাউটজার ও MLR জাতীয় ভারী অস্ত্র উৎপাদনের সম্ভাবনা। অটোকার, কোবরা ও টুবলারের মতো লাইট ট্যাঙ্ক, আর্মার্ড পার্সোনাল ক্যারেজ এবং সার্ভেলেন্স ড্রোন ও ভবিষ্যতে লয়টারেনিং মিউনিশন জাতীয় EOV তৈরির সম্ভাবনাও রয়েছে। প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে জটিল অস্ত্রের অংশবিশেষ যেমন ফায়ার কন্ট্রোল সিস্টেম, ডেটা লিঙ্ক ও রাডার উৎপাদন দেশেই উৎপাদন সম্ভব হতে পারে। এই লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর সাম্প্রতিক তুরস্ক সফর এবং সেখানকার অস্ত্র কারখানা পরিদর্শনের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তাকে তুরস্কের তৈরি একটি অত্যাধুনিক রাইফেল হাতে দেখা যায়। কয়েকদিন আগেই তিনি বাংলাদেশে তৈরি মেন বাংলাদেশ অস্ত্রের সম্ভাবনার কথা বলেছিলেন। এবার তার সেই স্বপ্ন বাস্তবের পথে এগিয়ে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিডি চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি তুরস্ক সফর করেন। সফরের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনের যৌথ সহযোগিতার পথ খুঁজে বের করা এবং বাংলাদেশে গোলাবারুদ ও সামরিক জাম তৈরির একটি নতুন কারখানা স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা। এই সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি তুরস্কের শীর্ষ প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন MK পরিদর্শন করেন। বিদেশ চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিষ্ঠানটির তৈরি অস্ত্র, গোলাবারুদ, সামরিক যানবাহন এবং বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ঘুরে দেখেন। সফরে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের নতুন গোলাবারুদ ও সমরযান তৈরির কারখানা স্থাপন, প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিদা চেয়ারম্যান জানান, আমরা তুর্কি বিশেষজ্ঞদের টেকনিক
টেকনিক্যাল এক্সপার্টিস গ্রহণ করে বাংলাদেশের নিজস্ব সামরিক কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। তিনি আরও বলেন, আমরা তাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গি পরিকল্পনার একটি পূর্ণাঙ্গ 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করেছি। উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশ এর আগেও MK থেকে অস্ত্র সংগ্রহ করেছে। 2004 সালে MK তৈরি বোরান 105 mm হাউজারের 18টি ইউনিট কিনেছিল বাংলাদেশ। ভবিষ্যতে এই সংখ্যা 200-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া TRG 230, TRG 300 রকেট সিস্টেম কেনার কথাও চিন্তা করছে বাংলাদেশ। এছাড়া তুরস্কের তৈরি অটোকার, সাজো আজান, তুলপার হালকা ট্যাঙ্ক কেনার বিষয়েও আলোচনা চলছে। উল্লেখ্য, 2018 সাল থেকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক খাতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। ওই বছরেই বাংলাদেশ বায়াক্তার TV2 ড্রোন সহ 15 ধরনের সামরিক সরঞ্জাম তুরস্ক থেকে সংগ্রহ করে। সর্বশেষ MK এর সঙ্গে হওয়া আলোচনায় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ সরকারের পরিকল্পনা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন 2010-এর আওতায় তুরস্কের সঙ্গে যৌথ প্রকল্প গ্রহণ করা হবে। এর মাধ্যমে তুর্কি বিনিয়োগকারীদের করছাড় শুল্ক মৌকুফ সহ নানা সুবিধা দেয়া হবে। এই উদ্যোগের অংশ হিসেবেই চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার সম্ভাবনা যাচাই করছে বিদা। কারণ এই অঞ্চল দুটি সমুদ্র বন্দর বা নৌপথের সঙ্গে সংযুক্ত, যা অস্ত্র উৎপাদন পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। শীঘ্রই MK এর পক্ষ থেকে একটি কারিগরি দল বাংলাদেশে এসে এসব অঞ্চলে সমীক্ষা চালাবে। এছাড়া বাংলাদেশ ও তুরস্কে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরের পরিকল্পনা করছে। এর মাধ্যমে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং গ্রুপ গঠনের চিন্তাভাবনাও রয়েছে। এই গ্রুপ ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা খাতের যৌথ উদ্যোগে নীতি নির্ধারণ ও পরিকল্পনায় ভূমিকা রাখবে। তুরস্কের সহযোগিতায় যদি সত্যি সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যায়, তাহলে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবে বাংলাদেশ। ইতিমধ্যে সেনাবাহিনী তুরস্ক থেকে বিভিন্ন ধরনের আর্টিলারি, মর্টার সহ সামরিক সরঞ্জাম কিনেছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তুরস্কের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রযুক্তির উপযুক্ত সুযোগ তৈরি হয়েছে। যদি বাংলাদেশে অস্ত্র কারখানা তৈরি হয়, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্যভাবে লাভবান হতে পারে। বর্তমানে প্রতিরক্ষা বাজেটের বড় অংশ বিদেশি অস্ত্র আমদানিতে খরচ হয়, যেখানে বছরে আনুমানিক 3000 থেকে 5000 কোটি টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব হবে। দীর্ঘমেয়াদে এই সাশ্রয় দাঁড়াতে পারে প্রায় 500 কোটি টাকা পর্যন্ত। নিজস্ব উৎপাদনের ব্যবস্থার মাধ্যমে আফ্রিকার ও অন্যান্য উন্নয়নশীল দেশের মধ্যে অস্ত্র বাজারে প্রবেশ করে রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এই প্রকল্পের ফলে 5000 থেকে 10,000 জনের নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে, যার ফলে দেশীয় কারিগরদের প্রকৌশল দক্ষতা বাড়বে। প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে বাংলাদেশ নতুন প্রজন্মের মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ও সাইবার প্রতিরক্ষা প্রযুক্তিতে দক্ষতা গড়ে উঠবে। তবে এসব বাস্তবায়ন করতে কারখানা স্থাপনের বিশাল বিনিয়োগ প্রয়োজন হবে। একটি ছোট অস্ত্র গোলাবারুদ কারখানার জন্য আনুমানিক খরচ হতে পারে 1000 থেকে 2000 কোটি টাকা পর্যন্ত। আর্টিলারি ও রকেট সিস্টেম উৎপাদনের কেন্দ্র স্থাপনে প্রয়োজন হতে পারে 3000 থেকে 5000 কোটি টাকা, এবং সাজোয়া আজান ও হালকা ট্যাঙ্ক অ্যাসেম্বলির লাইন তৈরি করতে খরচ হতে পারে 2000 থেকে 3500 কোটি টাকা পর্যন্ত। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুটি কারখানা স্থাপন করতে মোট খরচ হতে পারে প্রায় 7000 থেকে 10,000 কোটি টাকা পর্যন্ত। সবকিছু বিবেচনায় তুরস্কের সহযোগিতায় বাংলাদেশ যদি সফলভাবে দেশীয় অস্ত্রশিল্প গড়ে তুলতে পারে, তাহলে এটি শুধু প্রতিরক্ষা খাতে নয়, বরং অর্থনৈতিক, কৌশলগত, প্রযুক্তিগত ক্ষেত্রেও এক বিশাল পরিবর্তনের সূচনা করবে। বিদেশি নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, রপ্তানির সুযোগ তৈরি হবে এবং দেশীয় কারিগরি খাত এক নতুন উচ্চতায় পৌঁছাবে, যা বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে এক নতুন যুগে প্রবেশ করাতে সাহায্য করবে। স্বাধীনতার পর অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও বাংলাদেশের সামরিক শিল্পের অগ্রযাত্রা ছিল মূলত সীমিত পরিসরে। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সমরাস্ত্র কারখানা দেশের একমাত্র সরকারি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ছোট অস্ত্র ও গোলাবারুদ তৈরিতেই সীমাবদ্ধ ছিল। তবে সেই অচলায়তন ভাঙার একটি জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশীয় প্রতিরক্ষা শিল্পকে স্বনির্ভর করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে সরকার, যার কেন্দ্রে রয়েছে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা।
এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ, বিশেষ করে চীন এবং তুরস্কের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে, যা বাংলাদেশের সামরিক শিল্পের ভবিষ্যৎ গতিপথকেই পুরোপুরি বদলে দিতে পারে। এই বিষয়টি সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে বিস্তারিতভাবে উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার একটি বিশেষ সভায় এই যুগান্তকারী সিদ্ধান্তটি গৃহীত হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সশস্ত্র বাহিনী বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা এই উদ্যোগের গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের মাটিতেই অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরির পথ সুগম করতে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এখন সময়ের অপেক্ষা মাত্র। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, এই বিশাল কর্মযজ্ঞের জন্য প্রয়োজন হবে প্রায় 15,000 কোটি ডলারের এক বিপুল বিনিয়োগ। এই বিপুল পরিমাণ অর্থ সংস্থান করা হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যৌথ উদ্যোগ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই এর মতো বিভিন্ন মডেলে। পরিকল্পনা অনুযায়ী এই বিশেষায়িত অঞ্চলটি কেবল গতানুগতিক অস্ত্র বা গোলাবারুদেই সীমাবদ্ধ থাকবে না, বরং এখান থেকে তৈরি হবে আধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, ড্রোন, বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম এবং সাইবার নিরাপত্তার মতো প্রযুক্তিগত ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ একটি আমদানিকারক দেশের পরিচয় থেকে বেরিয়ে এসে সামরিক প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার পথে হাঁটতে শুরু করবে। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সরঞ্জামের বার্ষিক চাহিদা প্রায় 8,000 কোটি টাকা। উদ্বেগজনক বিষয় হল, এই চাহিদার প্রায় 70% পূরণ করতে হয় আমদানির মাধ্যমে, যার একটি বড় অংশ আসে চীনের কাছ থেকে। একটি শক্তিশালী দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা সম্ভব হলে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। শুধু তাই নয়, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে সামরিক সরঞ্জাম রপ্তানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এটি দেশের অর্থনীতিতে একটি নতুন মাত্রা যোগ করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও শক্তিশালী করবে। বিশাল এই প্রকল্পে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পথে অন্যতম বাধা ছিল দেশের বিদ্যমান নীতি। তবে এই প্রতিবন্ধকতা দূর করতে সরাসরি হস্তক্ষেপ করেছে সরকারের সর্বোচ্চ মহল। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এরই মধ্যে প্রযুক্তি হস্তান্তর, যৌথ বিনিয়োগ, পিপিপি এবং এফডিআই সহজ করার জন্য বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছেন। তার এই দিকনির্দেশনা প্রকল্পটির বাস্তবায়নের পথকে অনেকটাই মসৃণ করেছে। এই নীতিগত সমর্থনের ওপর ভিত্তি করেই বেজার চেয়ারম্যান বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। সরকারের উচ্চ পর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পর এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে মুখ্য ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে প্রতিরক্ষা শিল্প স্থাপন সংক্রান্ত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া ধারণাপত্র বা কনসেপ্ট পেপার তৈরির কাজ শুরু হয়েছে। পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে তদারকির জন্য 2টি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। বেজার সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশ পাকিস্তানের সমকক্ষ হওয়ার সক্ষমতা রাখে। সভায় উপস্থিত বিশেষজ্ঞরা একটি সমন্বয় কাঠামো গঠনের ওপর জোর দেন, যা এই খাতের দীর্ঘমেয়াদী উন্নয়নে সহায়তা করবে। এক্ষেত্রে তুরস্ক বা পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের নীতিমালাকে মডেল হিসেবে অনুসরণ করার পরামর্শ উঠে আসে। তুরস্ক সাম্প্রতিক সময়ে যেভাবে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে ড্রোন প্রযুক্তি সহ অন্যান্য সামরিক শিল্পে বৈপ্লবিক উন্নতি করেছে, তা বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। আর এই প্রেক্ষাপটেই বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোনে সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে চীন ও তুরস্কের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। যদিও বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো এই দুটি দেশের আগ্রহের কথাই জানাচ্ছে।
এই উদ্যোগটি মূলত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনা ফোর্সেস গোল 2030-এর একটি অবিচ্ছেদ্য অংশ। এই লক্ষ্যের অধীনে সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার যে প্রয়াস চলছে তার সফল বাস্তবায়নের জন্য দেশীয় প্রতিরক্ষার বিকাশ অপরিহার্য। চীনা ও তুর্কি বিনিয়োগ যদি সত্যিই বাস্তবে রূপ নেয় তবে তা কেবল কয়েকটি কারখানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনশক্তি তৈরি এবং একটি শক্তিশালী শিল্প ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রেও অনুঘটক হিসেবে কাজ করবে। ফলে এই একটি পদক্ষেপই হতে পারে বাংলাদেশের সামরিক শিল্পের আগামীর পথ চলার মূল ভিত্তি। প্রিয় দর্শক, আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ, দাদা হাফেজ।